রফতানির আড়ালে বেক্সিমকো গ্রুপের প্রায় ১,০০০ কোটি টাকা পাচার। সালমান রহমান, ছেলে শায়ান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। সিআইডি দিয়ে আপনার ১৭টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা। জননিরাপত্তা নিশ্চিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন উপদেষ্টারা। বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় কর্মীদের মারধর, পিকআপ যাত্রীদের ভুল বোঝা থেকে বিবাদ। ভায়াডাক্ট স্প্রিং ভেঙে যাওয়ায় মেট্রো রেল চলাচলে বিপত্তি। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় ৪ প্রকল্প অনুমোদন। বিদেশি অর্থায়ন মিলবে এমন কাজে গুরুত্ব দেবে সরকার। স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প, এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে। চট্টগ্রামের আদালতে সাবেক ৩ সিএসি কমিশনার সহ সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। গণহত্যা ও হত্যা চেষ্টার আরও ৪ অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। ইউএনও এবং পুলিশের অনেকে নিরপেক্ষ ছিলেন না। সুষ্ঠু ভোটের ক্ষেত্র তৈরিতে সময় দিতে হবে বর্তমান সরকারকে, ঠাকুরগাঁয়ে বললেন মির্জা ফখরুল। কাল চেন্নাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। টাইগারদের সমীহ করছেন গম্ভীর, প্রতিপক্ষ নিয়ে না ভেবে সেরাটা দিতে চান শান্ত। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রপ্তানি হয়েছে তৈরি পোশাক, কিন্তু দেশে আসেনি অর্থ। অঙ্কটাও বেশ বড়, প্রায় ১,০০০ কোটি টাকা। কাজটি করেছে আলোচিত বেক্সিমকো গ্রুপ। পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি খাত উপদেষ্টা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানটি অর্থ পাচার করে রপ্তানির আড়ালে। অনুসন্ধান চালিয়ে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিআইডি। ২৮ জনকে আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে ১৭টি। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার একচ্ছত্র আধিপত্যের সুযোগ নিয়েছে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ না করে নানান পন্থায় পাচার করেছে টাকা। নিট কিংবা ওভেন, পোশাক পণ্য উৎপাদনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে বেক্সিমকো গ্রুপ। নানা নামে বিশ্ববাজারে পণ্য রপ্তানি করে আসছে এই শিল্প গ্রুপ। তবে সরকারের কাছ থেকে নানা সুবিধা নিলেও তার সুফল পায়নি দেশের অর্থনীতি। রপ্তানি হয়েছে ঠিকই, কিন্তু দেশে আসেনি সেই অর্থ। পোশাক পণ্য রপ্তানি করে কয়েক বছরে বেক্সিমকো গ্রুপ দেশে আনেনি প্রায় $৮৩০ লাখ, টাকার অঙ্কে যা প্রায় ১,০০০ কোটি। অনুসন্ধান করে এই তথ্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠান, জনতা ব্যাংকের দিলকুশা লোকাল অফিস ও মতিঝিল শাখা থেকে ৯৩টি এলসি ও সেলস কন্ট্রাক্টের বিপরীতে পণ্য রপ্তানি করে। আদতে রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। থানায় আপনারা সিআইডি দিয়ে আপনার ১৭টা মামলা এজাহার দিয়েছেন, আমরা সেগুলো এজাহার হিসেবে রেকর্ড করেছি। আমরা শুধু রেকর্ডিং অথরিটি, আর মামলাটা এগুলো সব সিআইডি শিডিউলভুক্ত এবং সিআইডি তদন্ত করবে। সিআইডির মামলার আসামি ২৮ জন। বলা হয়, শারজা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি দেখানো হয়। অর্থ পাচার হয় জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। এই দেশ থেকে অতি সহজে তারা বাইরে অর্থ পাচার করতে সক্ষম হয়েছে, কারণ এখানে তো কোনো জবাবদিহিতা ছিল না। প্লাস কোনো সৎ ব্যবসায় সৎ ইনকাম থেকে কেউ অর্থ পাচার করে না। অধিকাংশ এগুলো হচ্ছে ওই ব্যাংকের টাকা ঋণ খেলাপি হইয়া বিডিংয়ের মাধ্যমে ওই খুব বেশি উপরে নিয়ে আর ঘুষ দুর্নীতির মাধ্যমে।
যে রপ্তানি আড়ালে অর্থ পাচার হয়েছে সেটির কাঁচামালের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ধার দেওয়া হয়েছিল ডলার। ক্ষমতার কাছ থেকে লাগামহীন অনিয়ম করলেও নেওয়া হয়নি ব্যবস্থা। আনবিলিভেবল লেভেলে করাপশন পৌঁছে গেছিল। একটা শ্রেণী এই যে জিডিপি 6% প্লাস গ্রুপ করেছে, হয়তো ওটার বেনিফিশিয়ারি হচ্ছে এই 1 or 2% লোক, এবং সরকারের সঙ্গে সখ্যতা না থাকলে কেউ কোনো ব্যবসা করতে পারে না এখানে। সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে 33,500 কোটি টাকা বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি। মাফিয়া গোষ্ঠীর হাতে অর্থনীতি জিম্মি থাকা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতির স্বার্থেই 2 মাসের জন্য সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই সময়ের মাঝেই এগিয়ে নেওয়া হবে পুলিশের সংস্কার কাজ, এমনটাই জানিয়েছেন সরকারের উপদেষ্টা এবং সচিবগণ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনও কাজে যোগ দেননি তাদের আর ফেরার সুযোগ নেই। শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য নেওয়া হবে ব্যবস্থা। সকালে গাজীপুরের কালিয়াকৈরে ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের সমাপনী কুচকাওয়াজ। এই কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার সুফল দেশের মানুষই ভোগ করবেন। উঠে আসে কর্মস্থলে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিষয়টিও। এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। যেমন এই যে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। একই বিষয়ে দুপুরে সচিবালয়ে কথা বলেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জানান, দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতেই সরকারের এমন পদক্ষেপ। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনা নিয়েই সরকারের এমন সিদ্ধান্ত। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনী বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া নিয়ে কারোই বিরোধে জড়ানোর সুযোগ নেই বলেও জানান তিনি। কোনো কনফ্লিক্ট হবে না, সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার। জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে দেখা দেয় উত্তেজনা। সেখানেই কিছু যাত্রীর সাথে টোল প্লাজা কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ। দেখা যায় হাতাহুতির এক পর্যায়ে যাত্রীরা নেমে পড়েন পিকআপ থেকে, এমনকি বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েন তারা। কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটি ছিল দুপক্ষের ভুল বোঝাবুঝি। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজার আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে উত্তেজনা। যাত্রীদের সাথে টোল প্লাজায় কর্মরতদের বচসা, কথার পিঠে কথা, সেখান থেকে কথা কাটাকাটি। একটি পিকআপ ট্রাকের পিছনের খোলা অংশে যাত্রী বোঝাই করে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা নিয়ে এই বিবাদ। টোল প্লাজায় কর্মরতদের সাথে সেসব যাত্রীরই হাতাহাতি হওয়ার উপক্রম। এক পর্যায়ে পিকআপ থেকে নেমে আসেন একজন, আবার শুরু হয় কথা কাটাকাটি। একসময় সামনে থাকা বার ধরে টানাটানি শুরু করেন তিনি। এরপর নেমে পড়েন আরো কয়েকজন। প্রত্যেকেই তখন মারমুখী, যুদ্ধংদেহী মনোভাবে সবাই হাতাহাতিতে লিপ্ত হতে প্রস্তুত। কিছুক্ষণ পর টোল প্লাজার সামনে থাকা বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ে পিকআপ। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটিই ছিল ভুল বোঝাবুঝি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কোনো ছাদ খোলা বাহনে মানুষ পরিবহন করতে দেওয়া হয় না এক্সপ্রেসওয়েতে। বিষয়টি যাত্রীরা বুঝতে না পারার কারণেই ছড়ায় উত্তেজনা। ধরে নেন ইচ্ছা করেই তাদের এক্সপ্রেসওয়েতে যেতে দেওয়া হচ্ছে না। আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য কাস্টমার্স এবং আমাদের টিসির মধ্যে। তো আমাদের আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু সেফটি রুলস আছে।
আমাদের এখানে সব ধরনের গাড়িকে আমরা অ্যালাউ করি না একটু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য। তো কিছু কিছু গাড়ি যেরকম একটা ওপেন গাড়ি, পিছনে অনেক লোকজন যদি দাঁড়িয়ে থাকে, তো এই ধরনের গাড়িটাকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে দিই না। কারণটা কি, যে গাড়ির ভিতরে যদি সে দাঁড়িয়ে থাকে গাড়ির পিছনে ওপেন গাড়িতে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে সে যদি পড়ে যায় গাড়ির থেকে, তাহলে অন্য গাড়ি কিন্তু তার উপরে রান হয়ে। জানা যায় জোর জবরদস্তি করে এক্সপ্রেসওয়েতে উঠলেও নিজ থেকেই টোল পরিশোধ করেন পিকআপে থাকা যাত্রীরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সকাল থেকেই বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেল চলাচল। সকালে ফার্মগেটে একটি ভায়াডাক্টের স্প্রিং এর অংশ বিশেষ খুলে নিচে পড়ে যাওয়া এই বিপত্তি। আরো জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, এই সমস্যার আসলে সূত্রপাত কিভাবে এবং যে ভায়াডাক্ট স্প্রিং বলা হচ্ছে সেটা আসলে কি, বা মেরামতে কেমন সময় লাগবে, মানুষের ভোগান্তির বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। ফয়সাল, ফার্মগেট স্টেশনের ঠিক পেছনের অংশে যেখানে আসলে খামারবাড়ি অবস্থিত, ঠিক তার সামনে 430 নম্বর পিলারের উপরে ভায়াডাক্ট যেখানে অবস্থান করে, তার উপরে 4টা স্প্রিংয়ের উপরে এই ভায়াডাক্টগুলো অবস্থান করলে পিলারের উপরে যে 4টা স্প্রিং থাকে তার মধ্যে একটা স্প্রিং খুলে সড়কের নিচে পড়ে যায় এবং সেটি মেট্রো রেলের কর্মীরা আইডেন্টিফাই করে এবং তারপর থেকেই সেটি মেরামতে কাজ চলছে এবং সুদীর্ঘ কয়েক ঘন্টা ধরে কিন্তু সকাল 10টা থেকে সেই মেরামতের কাজটি চলছে। এখন পর্যন্ত সেটি মেরামতের কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত স্বাভাবিক যান চলাচল চললেও মেট্রো রেল কিন্তু আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত চলছে না। সাধারণ সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরায় যে সর্বশেষ ট্রেনটি রওনা দেয় সেটি হচ্ছে 9টা 13 মিনিটে। এখন বাজে 7টা 13 মিনিট, অর্থাৎ মেট্রো রেলের চলাচলের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কিন্তু আর 2 ঘন্টা বাকি আছে। এখন পর্যন্ত মেট্রো রেলে এই অংশ চালু হয়নি, যদিও বিকেল 4টা 5 মিনিটে আমি কথা বলেছিলাম এমডি মোহাম্মদ রফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছিলেন যে বিকেল 4:45 নাগাদ মেট্রো রেল তারা চালু করতে পারবেন, এই লক্ষ্যে তারা কাজ শুরু করছেন। কিন্তু সেই 45 মিনিট পার হওয়ার পরও আরও প্রায় 2-2.5 ঘন্টা পার হয়ে গেছে। এই সময়ের মধ্যেও কিন্তু মেট্রো রেল চালু করতে পারেননি মেট্রো রেল কর্তৃপক্ষ, এবং এর ফলে যেটি হচ্ছে, সকালে যারা মিরপুর, উত্তরা দিয়াবাড়ি বা উত্তরা থেকে পল্লবী থেকে মতিঝিল অফিস পাড়ায় বা সচিবালয়ে, প্রেস ক্লাবে বিভিন্ন অফিসে যোগ দিতে এসেছিলেন, তারা যদিও আসতে পেরেছেন, অফিসে যোগ দিতে পেরেছেন, কিন্তু ফেরার সময় কিন্তু তাদেরকে দুর্ভোগে পোহাতে হয়েছে এবং ভয়ানক দুর্ভোগ। এবং মতিঝিলে আমি বিকেল 4টা থেকে আছি এবং দেখেছি অসংখ্য মানুষ, অফিস ফেরত মানুষ, তারা কিন্তু ঘরে ফিরতে নানা বিড়ম্বনার শিকার হয়েছেন। খুব স্বাভাবিক, এই রুটে মেট্রো রেল থাকার কারণে কিন্তু গণপরিবহন অর্থাৎ বাস, যে বাসে করে বেশিরভাগ মানুষ ঘরে ফেরেন, সেই বাসের কিন্তু অপ্রতুলতা রয়েছে। এই কারণে কিন্তু বেশিরভাগ মানুষই ঘরে ফিরেছেন রিকশায়, ভ্যানে, অনেকেই মোটরসাইকেলে। জি শাকিল, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেলের এখনও চলাচল কিন্তু শুরু হয়নি। নিজস্ব অর্থে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম বেশি করেছে বিগত সরকার, অথচ বিদেশি অর্থায়নের অসংখ্য প্রকল্প পাইপলাইনে আটকে আছে। কিন্তু সেই সব প্রকল্পে অনিয়ম কঠিন হওয়ায় সেগুলো বাস্তবায়নে আগ্রহ কম ছিল ঠিকাদার ও কর্মকর্তাদের। একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, স্থগিত করা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। গত 1.5 দশকে প্রকল্প অনুমোদনের রেকর্ড করেছে বিদায়ী সরকার। টাকা থাকুক বা না থাকুক, প্রতি বছর বেড়েছে উন্নয়ন বাজেটের আকার, গুরুত্ব পেয়েছে অবকাঠামো নির্মাণ, অথচ প্রকল্প বাস্তবায়নের মান ও ব্যয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। থমকে আছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন পাওয়া অনেক উদ্যোগ। রাজনৈতিক পালাবদলের পর প্রকল্প অনুমোদন বন্ধ ছিল দীর্ঘ সময়। এবার সে কাজেও গতি আনতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয়ে গেল একনেকের নতুন কমিটির প্রথম সভা। তবে প্রকল্পের সংখ্যা আগের চেয়ে কম। রীতি বদলে পরিকল্পনা কমিশনের পরিবর্তে একনেক আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সিদ্ধান্ত, প্রকল্পের নামে টাকার অপচয় সবার আগে ঠেকানো। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজেই এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে।
পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। দেশের অগ্রাধিকার ভেবে নতুন প্রকল্প হাতে নেবে অন্তর্বর্তীকালীন সরকার। দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে না। আমরা কিছু কিছু প্রকল্প খুব দ্রুত নতুন তৈরি করছি। একনেক সভায় গ্যাসের কূপ খনন নিয়ে 2টি নতুন প্রকল্প অনুমোদন পায়। যাচাই বাছাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছে একটি প্রস্তাব। একটা ভ্রান্ত নীতি, নিজেদের এত গ্যাসের সম্ভাবনা থাকতে এতদিন ধরে আমরা এখানে কোনো যাও করেছি, সেটা আবার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছি, কোনো দরকার ছিল না। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, 11ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নামও ঘোষণা করেন। সে সময় সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম জানানো হয়েছিল। আজ এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে ডক্টর আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বর্তমান সরকারকে সহায়তা করতে হবে। ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না, নির্বাচিত সরকারকেও বেশ কিছু সংস্কার করতে হবে। বুধবার সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সে কারণে মানুষ অতীতে ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ নিশ্চিতে এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে। এখানে আপনাদের ইউনো সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় ওনারাও অনেক ঝামেলা করছেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তক্ষয়ী অভ্যুত্থানে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বক্তব্য শুনেছি। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাসীন, বিরোধী দল, সাংবাদিক সবার দায়বদ্ধতা থাকবে জনগণের কাছে এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবে। এ সময় অন্য দলের নেতারা কিছু প্রস্তাবনা তুলে ধরেন। বলেন, নতুন বাংলাদেশে কেউ যেন বঞ্চনার শিকার না হয়, রাজনৈতিক দলগুলোকে সেটা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন। সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচনে প্রশ্নবিদ্ধ হতে পারে। সংসদ, সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনাই, এই যে আপনার অধিকারের জায়গা, মর্যাদার জায়গা, সেটার নিশ্চয়তা। এই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা আনে। এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না, ওটা স্বেচ্ছাচারিতন্ত্রে পরিণত হবে। ছাত্র জনতার অভ্যুত্থান যাতে ষড়যন্ত্রকারীরা নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে নেওয়া হয়েছে গুলশানের বাসা ফিরোজায়। সহকর্মী শরীফুল ইসলাম খান আছেন সেখানে, যাচ্ছি তার কাছে। শরীফুল, খালেদা জিয়া তো বাসায় পৌঁছে গেছেন, এর মধ্যে একটু তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বললেন জানাবেন। তিতুমির, এখন পর্যন্ত এখানে আসার পর চিকিৎসকের বক্তব্য পাইনি, কিন্তু আমি প্রায় ঘন্টা 3 থেকেই সেই হাসপাতালে ছিলাম, এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে তিনি জানাবেন।
এর বাইরে আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে বিদেশ নেয়ার ব্যাপারে আসলে আপনাদের কি সিদ্ধান্ত। তিনি বললেন যে খালেদা জিয়া নানা রকম জটিল রোগে আক্রান্ত, ফলে ইংল্যান্ড বা আমেরিকা কিংবা অন্য কোনো দেশে যেখানে তার সুচিকিৎসা হবে সেখানে নেয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা, সেটি পারমিট করে কিনা, তার জন্য মেডিকেল বোর্ড আবার বসতে হবে, বসার পর সিদ্ধান্ত হবে। কিছুক্ষণ আগে চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এখানে তার ব্যক্তিগত চিকিৎসকরা রয়েছেন, তারা যেটি জানিয়েছেন যে তার সঙ্গে তার বাসায় পৌঁছানোর পর কিছু বিষয় রয়েছে, সেগুলো শেষ করে আনুষ্ঠানিকভাবে এখানে এসে কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে হয়তো ডাক্তার AZM জাহিদ হোসেন এসে পৌঁছে যাচ্ছেন, তারপর হয়তো আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা কি। তিতুমির। ধন্যবাদ শরীফুল ইসলাম খান জানাচ্ছিলেন খালেদা জিয়ার বাড়ি ফেরার খবর। বুধবার সকাল ৮টা আদালতের প্রথম কর্মঘণ্টার শুরুতেই আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ICT প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং পুলিশের সাবেক IGP আব্দুল্লাহ আল মামুনকে। তবে এবারই প্রথমবার ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। বুধবার রাজধানীর বাড্ডা থানার 2টি, খিলগাঁও থানার আরও একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। একই রকমভাবে আর্জিতে আদালতে আনা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক ও প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং সাবেক IGP আব্দুল্লাহ আল মামুনকে। এদিন প্রথমবারের মতো ঢাকার আদালতে হাজির করা হয় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। তাকে বাড্ডা থানার 4টি, আদাবর ও লালবাগ থানার 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আল ফারাবির আদালত প্রত্যেককে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ড আবেদন করা হয়নি, যদিও এর আগেই প্রত্যেকে কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সোনার দেখানো হয়। আসামি পক্ষের আইনজীবীদের দাবি তাদের কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগগুলি কোনোভাবেই সঠিক না, কারণ একজন মহামান্য আপেল ডিভিশনের বিচারপতি উনি ক্রমেই কোনো ৩০২-এর মামলায় বা ৩৪-এর মামলায় সম্পৃক্ত হতে পারেন না। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই, এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনার দেখানো হচ্ছে। বিকেলে মোহাম্মদপুর থানায় অটোরিকশা চালক রনি হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক MP সেলিম আলতাফ জর্জকে আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। কারা এর সঙ্গে আরো জড়িত ছিল তাদেরকে বের করার জন্য এই আসামির বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিন সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে 42 জন আনসার সদস্যকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের মধ্যে 7 জনের 3 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনী দায়িত্ব পালনকারী 3 CEC, কমিশনার এবং সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রামের আদালতে। নির্বাচন আয়োজনের নির্দেশদাতা উল্লেখ করে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। আসামিরা সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং ভোটারবিহীন প্রহসনের নির্বাচন করেছেন বলে উল্লেখ করা হয় এজাহারে। সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী 3টি নির্বাচন কমিশনের CEC কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল, সব নির্বাচন কমিশনার এবং সচিবসহ 18 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন আদালতে। এই 3 নির্বাচনের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। সংবিধান লঙ্ঘন, শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এজাহারে। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলাটি আমলে নিয়ে CMPর সহকারী কমিশনার পদমর্যাদার কোনো কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত।
তারা 3টা নির্বাচন করেছে বাংলাদেশের জনগণকে বাইরে রেখে, এবং কতগুলো ভুয়ো ব্যক্তিকে এমপি হিসাবে ডিক্লেয়ার করেছে। আমরা বলেছি এটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ ওনারা করেছেন, এবং যারা এসব এই নির্বাচিত বলে দাবি করেছেন তারা করেছেন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। জুলাই আগস্ট গণহত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে, বাকি 3টি ঢাকা মহানগর হাকিম আদালতে। সব মিলিয়ে আসামি করা হয়েছে প্রায় 250 জনকে। স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম, রক্ত দিয়েই আবার স্বাধীনতা আনতে হবে। পংক্তিগুলো লিখেছেন টঙ্গী কলেজের ছাত্র শেখ ফাহমিন জাফর। লেখা পংক্তিগুলো আছে ঠিকই, কিন্তু বেঁচে নেই জাফর। 18 আগস্ট উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিল জাফর। আন্দোলনে যাওয়ার দিন সকালে মায়ের কাছে দ্রোহের 2টি কবিতা লিখে দিয়ে যায় জাফর। উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে হাসপাতালে ভর্তি হন জাফর। পরে সেখানেই মৃত্যু হয় তার। দাবি ছাড়বে না, তোমার দেখে আরো 10টা মা এগিয়ে আসবে, কখনো যেন এই দাবি না ছেড়ে তুমি আমাকে নিয়ে যেও না, এই কথা বলে ছেলে আমার চলে যায়। তখন আমার মনে হয়েছিল আমার ছেলে হয়তো আমার সাথে একটু দেখার অপেক্ষায়, একটু কথার অপেক্ষায় আছে। তারপর দ্রুত ছুটতে থাকি। ছেলে হত্যার বিচার চাইতে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দেন জাফরের মা। অভিযুক্ত করা হয় শেখ হাসিনা সহ 36 জনকে। থেকে সাভার যায়, ওই যাওয়ার পথে আমরা কয়েকবার পুলিশের বাধা পাই। আমাদের এটা বলে দেওয়া হয়েছে আমরা যেন না বলি যে ফাহমির ছাত্র আন্দোলনে মারা গেছে ও অন্য কোনো কিছুতে মারা গেছে, এরকম একটা জবানবন্দি নিয়ে আমাদেরকে পার করে দেয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মামলা করেন ভুক্তভোগী আহত ডেলিভারিম্যান শিমুল আহমেদ। শেখ হাসিনা সহ 163 জনকে আসামি করা হয় সেখানে। গেল 5 আগস্ট শফিপুর আনসার একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এছাড়া 18 জুলাই উত্তরা বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করে হত্যার ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 27 জনকে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। দেশের 6টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20তম উপাচার্য হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 7ম উপাচার্য সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ডক্টর এম সরোয়ার উদ্দিন চৌধুরী। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি করা হয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে। 2 লাখ টন চাল এবং 4 লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বিকেলে সচিবালয়ে কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই 2 প্রস্তাব পরবর্তীতে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে। তবে আজ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে 3টি প্রস্তাব উত্থাপিত হলেও অনুমোদন পেয়েছে 2টি। এর মধ্যে 2024-25 অর্থ বছরে সৌদি আরব থেকে প্রথম লটের 30,000 মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। একই অর্থ বছরের হিসেবে একই পরিমাণ সার কেনা হচ্ছে কাতার থেকেও। দ্বিতীয় লটের 30,000 মেট্রিক টন বাল্ক গ্র্যানিউলার সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। চাল আর গম আমদানি করার জন্য, যেহেতু আমরা চাই না কোনো ক্রমেই কোনো খাদ্যদ্রব্যে ঘাটতি পড়ুক, এটা ইমিডিয়েট দরকার নাই, কিন্তু আমাদের স্টকে রাখার জন্য 2 লক্ষ টন চাল, 4 লক্ষ টন গম আমদানি করার জন্য অ্যাপ্রুভ করেছি।
রাজনৈতিক কিংবা সাংগঠনিক কাজের জন্য নয়, সমন্বয়করা ধারাবাহিকভাবে জেলা সফর করছেন শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকে। একথা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে শরীয়তপুরে ছাত্র জনতা আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন 10 সমন্বয়ক। এ সময় সার্জিস বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক কথাবার্তা চলছে, যা দুঃখজনক। প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। পরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে সরকারি কলেজ মাঠের সমাবেশে যোগ দেন সমন্বয়করা। অস্থিতিশীল অবস্থা আমরা মুখ বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ, অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না, হয়তো এই জন্য ভুল বুঝছে, কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে। সকাল থেকে বিকাল আমরা এই 3টি কাজ করি। বিকালে গিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য আমরা মতবিনিময় সভা করি। তারা এটা বলে আমরা নাকি জেলা সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি, অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই। খেলার খবর ক্রিকেট। বৃহস্পতিবার সকাল 10টায় চেন্নাইতে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ফেভারিট ভারত হলেও স্বাগতিক কোচ গৌতম গম্ভীর বলছেন বাংলাদেশকে সমীহই করছে টিম ইন্ডিয়া। আর বাংলাদেশ দলপতি নাজমুল শান্ত বলছেন প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন তারা, নিজেদের সেরাটা মাঠে দেবার জন্য খেলবে পুরো দল। চেন্নাই থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। দুই দলের অতীতের 13 দেখায় 11টিতে জয় পেয়েছে ভারত। বৃষ্টির বাধায় 2টি ম্যাচ ড্র হয়েছে। এই পরিসংখ্যান বলে দেয় বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে হট ফেভারিট টিম ইন্ডিয়া। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রেক্ষাপট বদলেছে কিছুটা। পাকিস্তানে গিয়ে টাইগাররা যেভাবে দাপট দেখিয়ে সিরিজ জিতেছে তা সময় আদায় করেছে সবার। সেই সাথে ঘরের মাঠে সবশেষ টেস্টে ভারতের বিপক্ষে ক্যাচ মিসের কারণে হাতের নাগাল থেকে ফসকেছে জয়। রাওয়ালপিন্ডির মতো এবার চেন্নাইতেও নতুন কিছু করে দেখাতে চায় নাজমুল শান্তর দল। এটা সব থেকে আমার মনে হয় যে কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি। বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। আমাদের কি স্ট্রেংথ আছে, কারণ আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। ম্যাচের আগের দিন মমিনুল হককে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন ব্যাটিং কোচ ডেভিড হেপ। তার সঙ্গে এক পর্যায়ে যুক্ত হয়েছিলেন চান্ডিকা হাতুরু সিংহেও। কারণ একটাই, ভারতের বিপক্ষে সাফল্য পেতে টপ অর্ডারে রান আসাটা খুব জরুরি। 4 নম্বরে ব্যাটিং করা মমিনুলের ব্যাটে সৌরভ ছড়ালে কাজটা সহজ হবে নিশ্চিত। সেই সাথে 2 ওপেনার রান পাবেন বিশ্বাস অধিনায়ক নাজমুল শান্তর। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল। বাট যে যে জায়গায় ব্যাটিং করছে, আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন, মিরাজ। তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করে। চেন্নাইয়ের উইকেট নিয়ে হচ্ছে প্রচুর আলোচনা। কেমন হবে মুম্বাই থেকে মাটি নিয়ে এসে তৈরি করা লাল রঙের এই পিচের আচরণ? পেসার নাকি স্পিনার, কারা পাবে বাড়তি সহায়তা? টাইগার দলপতি বলছেন দল প্রস্তুত আছে সবকিছুর জন্যই। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে। বাংলাদেশের মতোই ভারতেরও ঐচ্ছিক অনুশীলন ছিল বুধবার। ঋষভ পন্ত আর সরফরাজ খান এসেছিলেন অনুশীলনে। ম্যাচের আগে ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর বলছেন সেরাটা দিবে তার দল। আমি বিশ্বাস করি আমরা কাউকে ভয় পাই না, তবে সবাইকে শ্রদ্ধা করি, বাংলাদেশকেও করব। আমরা আমাদের সামর্থ্যে যা কিছু আছে সবকিছু দিয়ে দাপট দেখানোর চেষ্টা করব। ভারত ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চায়। 2019 সালে সবশেষ ভারত সফরে এসেছিল বাংলাদেশ, যেবার 2 ম্যাচেই ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু তারপরও এবারে সফরকে ঘিরে আছে বাড়তি উন্মাদনা। তবে সেটি কেবল বাংলাদেশিদের মাঝেই সীমাবদ্ধ নয়, ভারতীয় গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবারই সমীহ আদায় করছে টাইগাররা। যার কারণ একটাই, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে যে নতুন ইতিহাস গড়ে এসেছেন শান্তরা। এবার নাজমুল শান্তর দল কি পারবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস বৈষম্য বিরোধী আন্দোলনে 16 জুলাই গুলিবিদ্ধ হন তিনি। তখন থেকে 2 মাস যাবৎ ভর্তি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বাকি শিক্ষার্থীদের মতো ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকলেও হাসপাতালের কেবিনে বসেই অংশ নিয়েছেন পরীক্ষায়। আর পরীক্ষার প্রস্তুতি নিতে তাকে সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বন্ধুরা। অনিক কুমার দাসের এখন ক্যাম্পাসে থাকার কথা।
কিন্তু ছাত্র জনতার আন্দোলনের গোড়ার দিকেই গুলিবিদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 2য় বর্ষের এই শিক্ষার্থী। তারপর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন। অনেক 16 জুলাই গুলিবিদ্ধ হন নিজ ক্যাম্পাসের সামনে। তারপর থেকে 2 মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনই তার ঠিকানা। গণ অভ্যুত্থানের বিজয়ের পর 18 আগস্ট থেকে খোলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুধবার থেকে শুরু হয়েছে সেমিস্টার ফাইনাল। ক্যাম্পাসে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় কেবিনেই অনেকের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। বন্ধুরা আমাকে স্লাইড দিয়ে গিয়েছিল, কিছু নোট দিয়ে গেছিল, ওইগুলো আমি এখানে শুয়ে যেটুকু পড়া যায় ওইটুকুই আর কি পড়ছিলাম। কোশ্চেনের মান অনেকটাই ভালো, কিছুটা কমন পড়ছে, যেটুকু কমন পারতেছি ওইটুকু লেখার চেষ্টা করতেছি। সরকারি চাকরির প্রতি আগ্রহ না থাকলেও কোটা আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেক। জানালেন ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই নেমেছিলেন রাজপথে। পরীক্ষা দিতে পারায় অনেক কৃতজ্ঞ তার বিশ্ববিদ্যালয় ও বন্ধুদের কাছে। আমার রেজাল্ট নিয়ে তেমন কোনো চিন্তা নাই, কারণ আমি তো আগে থেকেই ভেবে রাখছিলাম তো জুনিয়রদের সাথে রিয়ান নেব, কিন্তু স্যাররা আমাকে যে এখানে পরীক্ষা নিচ্ছে, রেজাল্ট নিয়ে চিন্তা নাই। আর সবচেয়ে বড় কথা, এখন আমি একটা নতুন বাংলাদেশে, এটা যে শান্তিটা, পরীক্ষার এই যে চিন্তা, সেটা মাথায় থাকতেছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জানান, তরুণদের ত্যাগের বিনিময়ে এই নতুন দেশ, তাই তাদের সুবিধার জন্য যতটুকু সম্ভব কাজ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাবলিক ইউনিভার্সিটিতে যদি একটা রিয়েড নেয় তাহলে কিন্তু একটা বছর ঝরে যায়। অনেক ভার্সিটির সেমিস্টার, কিন্তু আমাদের 1 বছর ঝরে যায়। আমরা চাই না যে একটা বছর তার ঝরে যাক। এই কারণে আমরা যতটুকভাবে, আমরা যদি এরকম হয়তো যে ও ঢাকায় না, ওর বাড়িতে গিয়ে পরীক্ষা নেওয়া লাগতো, তাহলে আমরা প্রস্তুত ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানালেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় সেজন্যই এভাবে পরীক্ষা নেওয়ার উদ্যোগ। এই সুবিধাটা যদি সে না পেত, তাতে তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হতো এবং তাতে তার পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল। অতএব আমরা এটাকে বিবেচনায় রেখেছি যে একজন শিক্ষার্থী এই অভ্যুত্থানে অংশগ্রহণ করতে গিয়ে যেভাবে আহত হয়েছে, এর ফলে যেন তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত না হয় বা পিছিয়ে না পড়ে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।